ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। ভারত ছাড়ার নির্দেশ আওয়ামী লীগের নেতাদের। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থানে পড়েছে বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় 1.5 লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি। ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে না পারার কারণেই দেশটি এসব করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তো কি হচ্ছে? বিশেষ অভিযান। অলরেডি 3 জন গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গর্মখবর ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন হুঙ্কার দিল গণমাধ্যমে, এই যেন বাংলাদেশের জন্য চরম এক সুখবর হতে চলেছে। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একেই বলে ভাগ্যের পরিহাস। যাদের দাপটে কোণঠাসা হয়ে থাকতো দেশের হাজার হাজার মানুষ, তাদেরই আজ মিলছে না শেষ আশ্রয়টুকুও। বলছি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থানে পড়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় 1.5 লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি। সূত্র জানায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চাপে রয়েছেন। তারপর আবার বাংলাদেশ থেকে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে প্রায় 1,43,000 আওয়ামী লীগ নেতাকর্মী। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। তাই মোদী সরকার নিজেই চাপ সামলাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়তে বলেছেন। যদি তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারত না ছাড়েন, তাহলে ধরে এনে সীমান্তে পুশব্যাক করবে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে মানসিক চাপে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাথে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা হয়েছে। তারা বলেছেন, ভারতে থাকা আবার দেশে ফেরা দুটোই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে ভারত ত্যাগ করা সবচেয়ে বিপদের। পলাতক নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে। পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে গুরুত্বপূর্ণ পদে থাকা 7 জন নেতা বলেন, ভারত ছাড়ার চাপ দলটি নেতাদের ভেতর নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, আমরা এক এক নেতা এক এক রাজ্যে বসবাস করছি। চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়তে বলেছে। ভারতের গণমাধ্যমগুলো অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপাচ্ছে। এটি ভারতে থাকা সবার ভেতর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সূত্রে জানা গেছে, আগস্টের পর ভারত সরকার বড় পরিসরে ধরপাকড় শুরু করবে। এর আগেই ভারত ত্যাগ করতে বলেছে নিরাপত্তা সংস্থাগুলো। পালিয়ে থাকা নেতাদের অনেকেই এখন ইউরোপ বা আমেরিকার পথে পাড়ি জমাতে মরিয়া। ইতোমধ্যেই প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা দেশ ছাড়লেও বাকিদের ওপর সময়ের চাপ বাড়ছে। বিশেষ সূত্রে জানা যায়, দলীয় প্রধান শেখ হাসিনা নিজেও বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দলের কিছু কেন্দ্রীয় নেতাকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন। কিন্তু ওই নির্দেশেই নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ দেশে ফিরলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। ভারতের সংসদে সম্প্রতি অনুপ্রবেশ আইন আরও কঠোর করা হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে অবস্থানের সুযোগ অনেকটাই সংকুচিত হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক পরিচয় যারা ভারতে অবস্থান করছেন তারা পড়েছেন বড় সংকটে। সব মিলিয়ে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ এখন দোদুল্যমান। কেউ নতুন গন্তব্যের সন্ধানে ব্যস্ত, কেউ দেশে ফেরার অনিশ্চিত পরিণতির আশঙ্কায় দিন গুনছেন। অবশেষে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় সম্প্রতি 3 জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 14 ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। সোমবার 19 মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়,
প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামাল শেখ নিজেই পুলিশকে জানান তিনি খুলনার বেদকাশীর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে। অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যত যাচ্ছে ততই তাদের আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। সম্প্রতি মেঘালয়ে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন সিলেটের 4 জন আওয়ামী লীগ নেতা, যা ভারতের জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে আত্মগোপনের দিন শেষ। এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না দিল্লি। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট, ভারতে অনুপ্রবেশকারীদের আর কোনো আশ্রয় নেই। গত 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। দলটির স্বয়ং প্রধান সহ একটা বড় ধরনের সংখ্যা নেতা কর্মী অনুসারী, কেউ অপরাধী কেউ নিরপরাধী, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। তবে সবচেয়ে বড় গন্তব্যস্থল কোথায়? এটা হচ্ছে ভারতে। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাট্টাপাট্টি অবস্থানটা ছিল, এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই সাপোর্ট টাপোর্ট পাইছিল, কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে, সেখান থেকে ভারতের জনগণ, ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন যে এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা, আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে। এখন যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন? ঠিক আছে, শেখ হাসিনার জায়গা দেওয়া যেতে পারে, 2-4-10 জনটা পারে, কিন্তু গণহারে আওয়ামী লীগ যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না। তো কি হচ্ছে? বিশেষ অভিযান। অলরেডি 3 জন গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার। খুবই করুণ পরিণতি হবে, এটা মনে রাখেন গ্রেপ্তার হলে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে আপনার এদের যে লোকাল পুলিশ আছে এবং স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালাচ্ছেন। আর সেই অভিযানে অলরেডি গতকালকে 3 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে, যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল, পদ পদবী ছিল। এখন এদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কি অবস্থা হবে বুঝতে পারছেন। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করেছেন। তারা হচ্ছেন মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী, মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। পরিচয়: মজনু গাজীর বয়স হচ্ছে 52 বছর, তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। 40 বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেদকাশী এলাকায়। আর মেহেদী হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি। বলা হচ্ছে যে আপনার গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের পর এদেরকে প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী এবং কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আপনার ফরেনার্স অ্যাক্ট 14 এই ধারায় মামলা করা হয়েছে। আর গতকালকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। কলকাতার পুলিশ বলছে, ভারতের পুলিশ, যে তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন। একই দাবি বাকি 2 জনও করেছেন। আর পুলিশের বক্তব্য যে কামাল শেখ বলছে, আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম। সরকার পতনের পর দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ছিল। 8ই আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করি এবং রহরা থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন
তাদেরকে গ্রেপ্তারের পর তাদের থেকে আবার তথ্য নিয়ে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাবে। তো এরকম যদি জালের এক মাথা ধরে টান দেয়, তাহলে আস্তে 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 পুরো জালটাই কিন্তু ছাঁকে উঠে আসবে। এখন এদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো জেল টেল হবে, তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে, আর বাংলাদেশে ফেরত আইনিভাবে পাঠানো হবে। আসলে আবার এই দেশে এসে আবার জেল। তো আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন, অবস্থানরত আছেন, বেটার হয় জেল যদি খাটতে হয় বাংলাদেশে এসে খাটেন। যারা অন্যায় করছেন, অপরাধী, নিরপরাধ যারা হয়তো আসলে প্রাথমিক গ্রেপ্তার হবে, তারপর আবার জামিন হয়ে যাবে বা তাদের মামলাটা টিকবে না। কিন্তু যারা অপরাধ করছেন ভারতের জেলে ভাই অনেক কঠিন, হিন্দি সিনেমা তো দেখেনি, যে লাইন দিয়ে ঢুকছিলেন এই লাইন দিয়ে বের হয়ে চলে আসেন। অপরাধী হইলেও চলে আসেন, নিরপরাধী হইলেও চলে আসেন। কেন? নিজের দেশে ভাই ফইরা ময়রা ফসাও ভালো, অন্তত বউ বাচ্চা আত্মীয় স্বজন একটু দেখা সাক্ষাতের সুযোগ থাকবে। ডক্টর ইউনূস সরকারের 9.5 মাস পেরিয়ে যাওয়ার পর মনে হয় রাগ ঢাকার খুব না করাই ভালো এই সরকারের উদ্দেশ্য এবং কর্মকাণ্ড নিয়ে। আরও রাগঢাক ছাড়াই কথা বলা দরকার ছাত্রদের যে সংগঠনগুলো আছে। ছাত্র মানে আমরা সাধারণত বুঝি একাংশ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে সংগঠনটা আছে সেটা এনসিপি তৈরি করেছেন, তারা একটা বড় অংশ গেছেন সেখানে, তাদেরকে নিয়ে এই প্রশ্ন করে ফেলা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র নামে মাস্তানি, আমি শব্দটা কনসিয়াসলি বলছি, আর কতদিন চলতে দেয়া হবে এবং সরকারের উদ্দেশ্যটা কি মাস্তানি চলতে দেয়া নিয়ে। গতকাল একটা খবর আমাদের অনেকের চোখে পড়েছে হয়তো, বৈষম্য বিরোধী ছাত্র নাম দিয়ে কয়েকজন একটা বাড়িতে ঘেরাও করতে গেছেন, একটা বাড়ি ঘেরাও করতে গেছেন। সেখানে কিছু কথোপকথন, একটা ভিডিও আছে, সেই ভিডিওর কন্টেন্টটা আমি প্রথম আলো থেকে পড়ছি। সেখানে এরকম, ধানমন্ডি থানার ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন, আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে। খেয়াল করুন, একজন বৈষম্য বিরোধী, যাদের কথা বলছি তাদের পরিচয় আছে, আমি আরেকটা জায়গায় পেলাম, তারা পদধারী নেতা। তিনি বলছেন, আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে, আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেফতার করেন। মানে মবের মুল্লুক, বা আমরা হাসিনার সময় মগের মুল্লুক বলতাম, এটা মবের মুল্লুক। ওসিকে বলছেন আপনি গ্রেফতার করেন, উনি বলছেন, ওসি বলছেন এটা ভিডিওর কন্টেন্ট, সো ইটস ট্রু, ওনার নামে মামলা নেই। তরুণ বললেন, মামলা আমি করব, আপনি গ্রেফতার করেন। ওসি জবাব দেন, আমার সিনিয়র বলেছে মামলা না থাকলে গ্রেফতার করা যাবে না। তখন তরুণদের উদ্দেশ্যে সিন ক্রিয়েট করতে না করেন, তারপরও তাকে বারবার চাপ দিচ্ছেন এবং বলছিল ওসিকে যে ওসি টাকা খেয়েছে। তারপর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, মানে গ্রেফতার এই শব্দটা আসলে আর বলার সাহসও এখন আর পুলিশের নাই। পরে যেটা জানা গেল যে তাদেরকে বিভিন্ন রকম আলটিমেটাম দিচ্ছেন, অনেকে থানায় এসছে, থানায় এসে সেখানে অবস্থান করছে, থানা ঘেরাওয়ের মতো অবস্থান। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষে হান্নান মাসুদ গেছেন, তাদেরকে নিয়ে যেতে 3 জন হলেন, ছাড়া পাওয়া 3 জন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ফারহান সরকার দিনা নামে আরেকজন, সংগঠনটি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন। আরেকজন মোহাম্মদুল্লাহ জিসান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী, তিনি এই ছাত্র আন্দোলনের এই কর্মী, পুলিশের ট্রাফিক বিভাগের সহায়ক হিসাবে কাজ করেন। মানে তারা হক্কানি পাবলিশার্স, এরা মুক্তিযুদ্ধের দলিলপত্র বা সরকারের আরও বেশ কিছু কাজ সম্ভবত পেয়েছে। মুজিবকে নিয়ে সিক্রেট ডকুমেন্টস, মুজিবকে নিয়ে যেগুলো আছে গোয়েন্দা ডকুমেন্টস, এবং আমরা ধারণা করতে পারি যে এই লোক আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড এবং বেনিফিশিয়ারি না হলে এই কাজ হওয়ার কথা না। সে বেনিফিশিয়ারি তো বটে এবং সে অ্যালাইন্ড বলে বেনিফিশিয়ারি হতে পেরেছে, এটা নিয়েও আমি মোটামুটি সন্দেহ করি না। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, সমস্যা হচ্ছে জেনুইনলি অভিযোগ ছিল কিনা। যদি অভিযোগ থাকে সেটার ভিত্তিতে মামলা হবে এবং সেটার মামলার ভিত্তিতে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে, ব্যবস্থা নিতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো স্টুডেন্ট গিয়ে ওসিকে অর্ডার করছেন এবং ওসিকে হুমকি দিচ্ছেন, সেখানে এগুলো মাস্তানি, পিওর মাস্তানি, এবং এরপর তাদেরকে গ্রেফতার করা হয় না। অনেক রকম অভিযোগে তাদেরকে গ্রেফতার করা যেতে পারত। ওখানে যাওয়া নিয়ে পুলিশ একটা খুব কমন মামলা দেয়, আমরা দেখি সরকারি কাজে বাধা সৃষ্টি, পুলিশকে বাধা দিলে। এখানে যে ভিডিও আমাদের সামনে আছে, খুবই জেনুইনলি বোঝা যায় যে পুলিশকে তারা হুমকি দিয়েছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, মানে তিনি মাস্তানি করবেন, তাকে গ্রেফতার করতে হবে, না করলে তারা পুলিশকে দেখে নিচ্ছেন। থানায় লোকজন গেছে, থানায় গিয়ে থানা ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে, অবস্থান করেছে, এবং জনাব হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে তার জিম্মায় মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খুবই ফানি না? এই মাস্তানি সরকার চলতে কেন দিচ্ছে? এবং আমরা এই প্রশ্ন করি, আসলে কতদিন দেবেন? খেয়াল করবেন, আমি বিএনপির লোকজন যখন আওয়ামী লীগকে পেটাচ্ছে বা ধরে টরে থানায় নিয়ে যাচ্ছে, আমি একটা কথা ক্লিয়ারলি তখনও বলেছি, আমি এখনও বলছি,
কেউ মানে পুলিশের যে কাজ, পুলিশের যে দায়িত্ব, তার বাইরে কেউ কিছু করবে না। আওয়ামী লীগ লাঠি সোটা নিয়ে বসে থাকতো যখন বিএনপি আগে সমাবেশ করতো, বলতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব। বহুবার বলেছি ভাই আপনারা পুলিশ, আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে? কে দিয়েছে আপনাদেরকে? রাষ্ট্র বুঝতে হবে তো। ঠিক একই কাজ যখন বিএনপি করছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে, আওয়ামী লীগের মিছিল তখন বেআইনিও ছিল না, এই যে এখন বেআইনি। এখন যদি আওয়ামী লীগ মিছিল করে তাদেরকে ধরা পেটানো, এগুলো বিএনপির কাজ না, বার কারো কাজ না, এগুলো পুলিশ করবে। পুলিশকে সর্বোচ্চ কেউ খবর দিতে পারে, বৈষম্য বিরোধী ছাত্ররা কেউ খবর দিতে পারে যে এই লোকের বিরুদ্ধে মামলা আছে, একে এখানে আমরা দেখেছি, তথ্য কেউ চাইলে দিতে পারে একজন সচেতন নাগরিক হিসাবে। তারা গ্রেফতার করতে যাবেন, তারা ধরতে যাবেন, তারপর পুলিশ এসে সেটা বাধা দিলে পুলিশকে নিয়ে তারা যাতা করবেন এবং এরপরও তাদের কিছু হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ তারা এসব করছে কেন? এটা মাস্তানি, এটা পিওর মাস্তানি, পিওর মাস্তানি। এই সংগঠনের লোকজন আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, অনেকেই করেছে, অনেকে করেছে। আর কেউ একবার আন্দোলন করলেও, অনেক কিছু করলেও সেখানে মাথা কিনে ফেলে না। আমরা মাথা বেঁচে দেই না, দেব না, কোনোভাবেই না। এই ইতিহাস আমরা জানি এইসব কেন করা হয়, একদিন তুলনা করে দেখাবো আসলে কেন করা হয়। কিন্তু আপাতত এইটুকু বলি, ডক্টর ইউনূস সরকার আসলে মনে করছেন তার মাঠে কিছু শক্তি লাগবে। তারা ইসলামিক এক্সট্রিমিস্টদেরকেও বাধা দেন না। কোনো একদিন যদি প্রয়োজন হয়, বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামে, তার বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে। এদের মধ্যেও যে কতজন আছে এদেরকেও লেলিয়ে দিতে হবে, তাই হাতে রাখছেন। তারা বিভিন্ন জায়গায় কী কী করে বেড়ায়, বহুদিন বহু কিছু বহুভাবে জেনেও বলি না। ওদের প্রতি স্নেহ আছে, ভালোবাসা আছে। আমি বাকি তিনজনকে চিনি না, হান্নানকে চিনি, হান্নানের সাথে টক শোতে দেখা হয়, স্নেহ করি ওদের সবাইকে। মানে হান্নানকে তো যখন অনেকেই আটকা পড়ে যাচ্ছে, একজনের পর একজন হঠাৎ করে বেরোচ্ছে আর আন্দোলন এগিয়ে নেওয়ার ডাক দিচ্ছে, আমাদের হান্নান সেখানেও ছিল। হান্নানকে আমরা ওই সময়গুলোতে ফোকাস দেখেছি। কিন্তু হান্নানদেরকে বুঝতে হবে, হান্নান ওই সংগঠনের মুখ্য সংগঠক, হান্নানকে বুঝতে হবে কোথায় তাদের সীমারেখা টানতে হবে। ওই শ্রদ্ধার জায়গা তারাই যেন নষ্ট না করে ফেলেন। কিন্তু এটা করছেন, এটা সরকারও যদি চায় তাদের এটা বুঝতে হবে, তারা যেন ব্যবহৃত না হন। এই মাস্তানি বন্ধ হবে বলে আমি মনে করি না। ওই যে বললাম কারণ সরকারের একটা অংশ আছে, তারা একটা ফোর্স মাঠে রেডি করার চেষ্টা করছেন, যেটা দিয়ে বিএনপির সাথে সংঘাত বাঁধিয়ে দেবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই সতর্কতাটা আমাদের জনগণের জন্য অন্তত। আমি জানি আর এই সরকারকে উদ্দেশ্য করে কিছু করতে বলি না, শেখ হাসিনার মতো, সরি, অনেক ক্ষেত্রেই জানি যে ওর এক সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, ওটা নিয়ে এসে চলবে। কিন্তু জনগণ যাতে সতর্ক হয়ে ওঠেন সেটুকু যেন বোঝেন তারা খুব ক্লিয়ারলি। নানান রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। দালালদেরকে আওয়ামী লীগের দালাল, হ্যাঁ, হাক্কানি পাবলিশার্সের এই মালিক আওয়ামী লীগের দালাল, আমি এটা মোটামুটি নিশ্চিতভাবেই ধারণা করতে পারি, বলতে পারি। বেনিফিট নিয়েছেন, এখন বেনিফিট কি লিগাল পথে লোক আটকাবেন কীভাবে? নাকি দালাল বলে টাকা খাওয়ার চেষ্টা করা কেউ করতে, আমি বলছি না এনারা করছেন, অনেক দালালের কাছ থেকে চাপ দিয়ে টাকা বের করা হয়েছে, জানি তো। এটা কি সেরকম চেষ্টা? উনি দিতে রাজি হন নাই বলে তার উপরে হুমকি হামলা? নানান ইন্টারপ্রিটেশন হতে পারে। আর আবারও বলছি, যদি উনি এটা হয়ে থাকেন, এটা যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে, তারা পুলিশের কাছে যেতে পারেন। যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে রাখতে পারে না, তারা গিয়ে পুলিশকে বললে পুলিশ কথা শুনবে না? শুনবে। তারা মামলা করুক, মামলা দিক, সেই মামলার ভিত্তিতে পুলিশ অ্যাকশন নিক। এই মাস্তানি আমরা দেখে রাখছি। আবারও বলছি, সরকারি মাস্তানি বন্ধ করবে বলে মনে করছি না, বাট আমরা এটা নোটিস করছি, এটুকু সরকারকে জানিয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।